ভাবিয়ে কই এটা এমন একটা প্যাস, এই প্যাসটা আসলে আমি 3 দিন চিন্তা করছি সেহরি খাওয়ার পরে 3 রোজা শেষ আমি চেষ্টা করলাম ভাই পারলাম না। এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি বাংলা ভাষা, বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের, যারা আপনারা বুঝায় তারা চলেও নাই। সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। আজকে কিন্তু হচ্ছে মনটা খুবই ভালো। হ্যাঁ, হারু পাট্টি তো আমরা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু মন ভালো রাখতে হয়। এমনি মন ভালো হয়ে যায়, আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, দেখলেই মন ভালো হয়ে যাবে। দর্শক, বলছিলাম বিএনপির নির্বাচিত, ঢাকা 13 থেকে নির্বাচিত ববি হাজ্জাজ এবং শিক্ষা প্রতিমন্ত্রী, বর্তমানে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকও বটে। সেই ববি হাজ্জাজ ঘোষণা দিলেন মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার। কারণ কি? ভোটের সময় কেন্দ্র দখল করা, ভয়ভীতি দেখানো এবং তার কর্মীদের আক্রমণ করা। একজন কর্মী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই কর্মীর স্ত্রী সন্তানও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেন। উপস্থিত থেকে এই ঘোষণা দিলেন যে এর হুকুমের আসামি মামুনুল হককে হতেই হবে। এই 21শে ফেব্রুয়ারিকে নিয়ে ভাষা, আরে বাবা বাংলা আমরি বাংলা ভাষা, আমার বালের ভাষা, এই বালের ভাষারে দুচেও নাই দেশের, যারা আপনারা বুঝায় তারা চলেও নাই করে। কেমনে জানেন? সব বলি আপনারা, শুনলে অনেক কষ্ট লাগবে আমার কথা, আমি সুন্দর করে কথা বলতে পারিনি, এটা আমার সমস্যা। কথা যেটা বলি ওটা মাথায় রাখেন। এই যে যেই এমপি মন্ত্রী, যেই পাঞ্চদের আপনারা এগুলি শিখায়, এই যে ভাষা, একজন টকশোতে এক বিজ্ঞ এক মাদারি বলছে যে বাংলার সাথে এই যে ইংলিশ মিক্স আপ করে কথা বলা, এটা পুরোপুরি করতে হবে। হাসিনা একবার করেছিল, বিলবোর্ড, টেলিভিশনে নিউজ, তারপরে আদালতে, বিভিন্ন জায়গায় কোথাও ইংলিশ ব্যবহার, শুধু বাংলা থাকতে হবে। শুধু বাংলা কেন থাকতে হবে? আপনাকে সাউ মারার জন্য বাংলা থাকতে হবে। এর আগে ব্রিটিশরা যখন একবার ছিল, তখন এরকম আমাদের এখানকার কিছু আলেম টালেম ছিল, এরা করেছিল, ইংরেজি শিখলেই আপনি কাফের হয়ে যাবেন, এগুলো বলা হয়তো। এগুলো বলে আমাদেরকে দমায় রাখা হয়েছে। আজকে যেই ব্যক্তিরা আপনাকে বুঝায় যে বাংলার সাথে সাথে ইংলিশ শিখতে পারবেন না, সেই রাজনীতিবিদ একজনের ছেলে মেয়ে 14 গোষ্ঠীর কেউ বাংলা মিডিয়ামে পড়াশোনাই করে না। সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, ইংলিশ ভার্সনে পড়াশোনা করে, হাই স্কুল শেষ হলে সোজা চলে যায় ইউকেতে, সোজা চলে যায় ইউএসএতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ওয়েস্টার্ন কান্ট্রিতে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করে। আর আপনারে বোকাচোদা বানায় রাখার জন্য এখানে বুঝায় শুধু বাংলা শিখিবেন, ইংলিশ শিখা যাবে না। জিন্দাবাদ এটা পাকিস্তানি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, আর ওনাদেরকে বলতে হবে জয় শ্রীরাম, জয় বাংলা। ফাক ইউ, জয় বাংলা, জয় শ্রীরাম আর এটা আসে না এখানে। এটা বাংলাদেশ, 95% মুসলমানের দেশ, এটা বাংলাদেশ। এই দেশে জিয়াউর রহমান এই বাঙালি থেকে বাংলাদেশি বানিয়ে দিয়ে গিয়েছিল। এই দেশে জিয়াউর রহমান এই জয় শ্রীরাম আর জয় বাংলার থেকে জিন্দাবাদ বানিয়ে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা পাকিস্তান জিন্দাবাদ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমরা পাকিস্তানের সাথে, আমরা পাকিস্তানের মুসলমান, আমরাও মুসলমান, তাদের জিন্দাবাদ, আমাদেরও জিন্দাবাদ। দেশ আলাদা হইতে পারে না, আমার ধর্ম আলাদা হয়ে যায়নি। পাকিস্তানের মুসলমানরা আমাদেরকে কতটুকু মহব্বত করে, কতটুকু ভালোবাসে, ইউটিউবে যায়। বাংলাদেশের অনেক ব্লগার দেখলাম পাকিস্তানে গিয়েছে গেল 1 বছরে, তাদের ভিডিওগুলো দেখেন। পাকিস্তানের একটা মানুষ যখন শুনে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, জড়ায় ধরে, খাবারের বিল নেয় না, গাড়ির বিল নেয় না। ওইখানে যে পাঠাও, উবারের মতো আপনার রাইড শেয়ার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে শুনছে যে সে বাংলাদেশ থেকে গিয়েছেন, ভাড়া নেয় নাই, দেখেন ইউটিউবে। আর সেই পাকিস্তানের মানুষের সাথে আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা হয়েছে। আজকে বাংলাদেশে যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ বাঁধে, সবার আগে এই পাকিস্তান আপনার পাশে এসে দাঁড়াবে। ভাই ভুলা যান পাকিস্তান কী করবে না করবে, পাকিস্তানের সাথে আমার কী সম্পর্ক, সব ভুলা যান, আমার দরকার নেই। কিন্তু আপনি পাকিস্তানের সাথে এই সম্পর্কের এই যে কৃত্রিমভাবে তৈরি করে, এটার মাধ্যমে যখন আপনি ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা চালাবেন, তখন আপনার এই দেশকে সারা জীবন, আপনার মৃত্যু পর্যন্ত এটাই গোলামী রাজ্য হিসেবে আপনি করে। আজকে আজাদি শুনলেও তাদের কষ্ট লাগে। আর ওটা আজাদি মানে এটা কি? আমি আজাদি চাবো না, আজাদির শব্দটা শুনে তাদের কষ্ট হইতেছে। ইনকিলাব জিন্দাবাদ। এই জিন্দাবাদ বাংলাদেশে যতদিন থাকবে ততদিন বাংলাদেশ থাকবে, এবং যতদিন এই জিন্দাবাদ বিএনপির সাথে থাকবে ততদিন বিএনপি বাংলাদেশে থাকবে, তারপরে বিএনপি থাকবে না। কেন থাকবে না জানেন? আপনি যেদিন বাংলাদেশি থেকে বাঙালি হবেন, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল হয়ে যাবে, এবং ওই বাঙালি আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেই কালচার ঢুকানোর জন্যই আপনাকে এই যে পয়লা বৈশাখ করানো হয়, এই পয়লা বৈশাখে পেঁচা পুচা যা আছে সব তাদের দেবদেবীর আপনার প্রতীক, এগুলোকে আপনাকে দিয়ে পূজা করানো হয়। আমার এই ছোটোবেলা থেকে গরুর রচনা শেখানো হয়েছে। আমি কোরআন শরীফ শেখার আগে আমার দেশের মানুষকে গরুর রচনা শিখতে হয়েছে। পৃথিবীর এই বাংলাদেশের মানুষ, অন্তত সব দেশে থাকেন, একজন মানুষ, আমার এই ভিডিও যত হাজার লক্ষ মানুষ দেখবেন, একজন মানুষ বলবেন আপনি পৃথিবীর কোনো দেশে যায় তারপরে দেখেছেন যে গরুর রচনা পড়ানো হয় ছোটো বাচ্চাদের। আমার কোনো কিছু না বললেও আগে গরুর রচনাটা পড়তেই হবে। পাটের রচনা ছিল, অনেক রচনা ছিল, আপনার আগে গরুর রচনায় শিখতে হবে, এবং এটা মোস্ট আপনার মানে একটা থাকতো, পসিবিলিটি থাকতো, এটা আপনার এক্সামে আসবেই। মেট্রিক পর্যন্ত এই গরুর রচনার এই বিশাল গুরুত্বপূর্ণ এক রচনা। আরে ভাই, গরুর যদি আপনি পশুর পার্টস যদি শিখতে চান, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমাদেরকে ব্যাং দিয়া নানান কিছু দেখানো হতো, বায়োলজির বিশেষ করে। তো আপনি যদি যদি ওই কারণে পশুর সায়েন্সের কারণে যদি পশু ব্যাং শিখেন, ব্যাঙের অঙ্গ প্রত্যঙ্গ কী কোথায়, তো গরু কোত্থেকে আসলো, এইটা আপনার মাথায় নিতে হবে যে আমাদেরকে সূক্ষ্মভাবে এইভাবে এই পূজা করানোর জন্য এগুলো করা হয়েছে। এবং বিএনপি যদি মনে করে আজকে তারা এই যে জামাত, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস টফিস খুলে দিচ্ছে, তারা যদি মনে করে জামাতের চাইতে বেটার অপোজিশন হচ্ছে কি আওয়ামী লীগ, তারা তাদেরকে নিয়ে আসতে পারে। এবং এইভাবেই যদি বিএনপি নিজেদেরকে বাংলাদেশি থেকে বাঙালি, জিন্দাবাদ থেকে জয় বাংলায় নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশে
বিএনপি বলে কোনো দল দরকার হবে না। মানে একই জায়গার মধ্যে আপনি দুইটা একই সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম দাম, দুইটা দোকান যদি থাকে, তো কেউ দুই দোকানে যাবে নাকি? একটাতেই যাবে। আমার একটা আছে, ওইটাতে যাওয়া দরকার, নতুন আরেকটা দোকান দরকার কি? আওয়ামী লীগ তো জয় বাংলার জন্য আছে, আওয়ামী লীগ জয় শ্রীরামের জন্য আছে, আওয়ামী লীগ এই বাঙালির জন্য আছে, আপনার দরকার নাই তো। এখন আপনি যদি মনে করেন এখন একটু পজিশন ভালো না, আপনি মনে করছেন এই চারিদিকে সব আপনার প্রশাসন, আপনার মিডিয়া, আপনার ইন্ডিয়া, আপনার সব হামারা, এটা যে মনে করেন না, এই দিন থাকবে না আপনার। আপনি সময় দেন, ইন্ডিয়া কখনোই তার সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে আওয়ামী লীগ, আপনি সেকেন্ড চয়েস। বিএনপি বাংলাদেশে ইন্ডিয়ার জন্য সেকেন্ড চয়েস, তারা ফার্স্ট চয়েস রেখে কখনোই সেকেন্ড চয়েস আসবে না। সো তারা 2 দিন পরে সামনে নির্বাচনে যখন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবেন, জামাত ইসলামের এই পলিসিও মাথায় আছে, তারা যদি পরিস্থিতি খুব খারাপ, তারা রাজনীতি করবে না। আমি এটা জামাতের মানে কেন্দ্রীয় কোনো পলিসি না, আমি জামাতের কেউ না, যেহেতু আমি তাদের কোনো একজনের সাথে কথাও ছিল, মানে উনি বলছিলেন যে ভাই আমাদের বেশি চাপাচাপিগুলো আমরা পলিটিক্স বাদ দিয়ে দিব, আমাদের মানুষ তৈরি করা দরকার, আমরা মানুষ তৈরি করবো, 10 বছর 20 বছর 25 বছর পরে দেখা যাবে কি হয়। যদি সরে যায়, আপনি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আপনি মনে করছেন যে ও আমরা তো এখন উপরে আছি, আওয়ামী লীগ আমাদের পিছনে এসে চামচার মতো ঘুরবে। শুনেন ভাই, সরাসরি একটা কথা বলি, একটা এলাকায় 2 শ্রেণীর বাটপার আছে, একটা দুর্নীতিবাজ বাটপার, এই চোর সেচোর আছে দুইটা, একটা আওয়ামী লীগের আর একটা বিএনপির চোর সেচোর বাটপার, এগুলো সব এদের মানে দুর্নীতি করে চুরি করেই তাদের চলার ইচ্ছা, এই জন্যই তারা রাজনীতি করে, রাগ ঢাক রাখার কিছু নাই। কিন্তু তাদের টার্গেট হলো কি, তারা খুব ভদ্রভাবে থাকে, একটু ভদ্র কিসিমের, অসহায় কিসিমের এই চোর বাটপারগুলি হলো বিএনপি করে। আর আওয়ামী লীগেরগুলো হলো দুর্ধর্ষ, তারা খুব ক্রুয়েল হয়, খুব হিংস্র হয়, এই টাইপের চোর বাটপারগুলো আওয়ামী লীগ করে। আপনি তার প্যারালালি চলতে দিবেন, আর আপনার পিছনে সে চলবে, এই ক্ষমতা আপনারও নাই, এই মিডিয়াও সেদিন থাকবে না আপনার পক্ষে, এই ইন্ডিয়াও থাকবে না, প্রশাসনও থাকবে না। সো খুব কেয়ারফুলি আপনাকে আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে হবে। এখন এই কারণে বললাম যে যেদিন বিএনপি জিন্দাবাদ থেকে বের হয়ে যেতে চাবে, যেদিন বাঙালি হয়ে যেতে চাবে, সেদিন বাংলাদেশে বিএনপির আর দরকার হবে না, ওই দিন মানুষ আওয়ামী লীগই বেটার হবে। আওয়ামী লীগ সেটা কেমনে করতে হয় এটা খুব ভালো করে জানে, পুরায়া জ্বালায়া কী করা লাগে সব কিছু জানে তারা। সো ভাই, যেই জন্য এত কিছু বললাম, যে এই যে 71-এর ভাষা আন্দোলন আর এই যে 71-এর মুক্তিযুদ্ধ আর 21-এর ভাষা আন্দোলন, এগুলো আপনার মাথার মধ্যে এত মিথ্যা, এত ইতিহাস বিকৃত করে আপনাকে ঢুকানো হয়েছে, এটা ঢুকায় পাকিস্তানের সাথে বিরোধ তৈরি করা আর ভারতের সাথে বন্ধুত্ব তৈরি করে তারপর আপনাকে সেটা মারার জন্য এগুলো করা হয়। অতএব এই যে এখন নতুন সরকার এসে, হাফিজ ভাই একজন মুক্তিযোদ্ধা, হাফিজ ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আমরা জানতে চাই যে কতজন মানুষ আসলে পাকিস্তান আমলে সেই যুদ্ধের সময় রেপ হয়েছিল, কতজন মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা ছিল, কতজন রাজাকার ছিল, রাজাকার কারা ছিল, 14ই ডিসেম্বর কারা এই মানুষগুলোকে মেরেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 30শে জানুয়ারি 1972 জহির রায়হানকে কারা গুম করেছিল, এগুলো আমরা জানতে চাই। এটা জানলে বুঝে যাবেন যে এই বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটার সাথে এই গ্যাঞ্জাম বাঁধানোর জন্য ভারত কী চাল চেলেছিল খুব ভালো করে। আর এই যে আপনার মানুষজন ইতিহাস এগুলো বলে না যায় না, শুই না ভাই, আপনার কাছে অনুরোধ, একটু শুই নেন, নিজের প্রশ্ন করেন যে যদি অনেকে বলে যে 30,000 মানুষ বা 3 লাখ মানুষ মারা গিয়েছিল, ভাই 3 লাখ মানুষ যদি মারা যায় থাকে, তারপরে আপনার গ্রামে অন্তত 5 জন মানুষ মারা যাওয়ার কথা। আপনি আমার দেন তো 3 লাখ মানুষ কোথায় পাকিস্তানিরা মেরেছে, কোন বাংলাদেশিকে পাকিস্তানি, কোন মুসলমানকে পাকিস্তানি মিলিটারি মেরেছে, একটাও দেখাইতে পারবেন না। খুব রেয়ার কেস যে কেসগুলো, সেগুলো সব মিলিয়ে যদি আমার মনে হয় খুব বেশি, যেটা শেখ মুজিব যেই কমিশন গঠন করেছিল 7,000-8,000 মানুষ পেয়েছিল, একটা যুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়ার যুদ্ধের মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমরা চাই না একজন মারা যাক, একজনের রেপ হোক, আমরা চাই না, কিন্তু আমরা হিসাবটা জানতে চাই। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা 20,000 বেতন পায়, 20,000 না, তার ভাতা তার 20 লাখ দেওয়া হোক, যদি আসলেই সে মুক্তিযোদ্ধা হয়ে থাকে। আসল মুক্তিযোদ্ধার সংখ্যাটাই আমরা জানি না, এটার নাম মুক্তিযোদ্ধার প্রেম, এটার নাম মুক্তিযুদ্ধ ভালোবাসা, কেউ করতে চায় না। কারণ কি, এইটা দিয়ে ইন্ডিয়া চায় আমাদেরকে এই যে 30 লাখ আর 2 লাখের এই গান শোনাইতে, আমরা এই গান শুনতে চাই না। ভাই, পাকিস্তানের সাথে বাংলাদেশ জীবনে এক হবে না, এক হওয়ার দরকারও নাই। বাট পাকিস্তান আমার মুসলমান ভাই, পাকিস্তানের সাথে আমার সম্পর্ক ভালো রাখা উচিত। পাকিস্তান আমার যে কোনো সমস্যায় সবার আগে, যে ক্রিকেটে দেখেছেন না এগিয়ে এসেছে না, প্রতিটা জায়গায় আপনাকে গ্যারান্টি দিলাম পাকিস্তান সবার আগে এই বাংলাদেশের মুসলমানদের জন্য এগিয়ে আসবে। অতএব পাকিস্তানের সাথে আমার নিজের স্বার্থেই সম্পর্ক ভালো রাখতে হবে। পাকিস্তানের ভাই আমার দরকার, আমার এমন কোনো ভালো নাই যে পাকিস্তান আমার কাছ থেকে নেবে। পাকিস্তানের নিউক্লিয়ার আছে, পাকিস্তানের অস্ত্র আছে, পাকিস্তান নিজে ফ্যান বানায়, মোটরসাইকেল বানায়, ইলেকট্রিক পণ্য বানায়, তার আন্তর্জাতিক মানের হসপিটাল সব আছে তার, সে আমার এখানে কেন আসবে? এই গ্যাঞ্জাম থেকে ভাই বের হয়ে আসতে হবে। আসলে যদি এই পাম শুনতে না চান, পাম শুনে যে চেতনা দেখান কোনো সমস্যা, চেতনা দেখায় না খায় মরবি, না চিকিৎসা পায় মরবি। যারা তোদের চেতনা দেয়, এই পলিটিশিয়ান কারোর ছেলে মেয়ের দেশেও থাকে না, দেশে পড়াশোনা করে না, ওরা দেশে চিকিৎসাও নেয় না, ওরা বাংলা মিডিয়ামেও পড়ে না। কোনো সরকার এই স্কুলে যায় বাংলাদেশের এই এমপি মন্ত্রী ছেলেমেয়েরা পড়াশোনা করেন, এরা সব বিদেশে পড়ে, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভাষণ, এখানে পড়াশোনা করে, আপনাকে বোকাচোদা বানায় রেখে দিয়েছে। আজকে কিন্তু হচ্ছেন মনটা খুবই ভালো। হ্যাঁ, হারু পাট্টি তো আমরা মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু মন ভালো রাখতে হয়, এমনি মন ভালো হয়ে যায়। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, দেখলেই মন ভালো হয়ে যাবে। দেখেন, একটা কথা বলে আজকে ভিডিওটা শুরু করতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আওয়ামী লীগের স্লোগান কি? জয় বাংলা। বিএনপি স্লোগান কি? বাংলাদেশ জিন্দাবাদ। জামাতে ইসলামের স্লোগান কি? ইনকলাব জিন্দাবাদ। আমরা জানতাম, কিন্তু তেমন ভাবে জানতাম না আজকে যেমন ভাবে জানি। 21শে ফেব্রুয়ারির কারণে যেভাবে জানলাম, আমাদের মন্ত্রী সাহেব যেভাবে এটা নিয়ে ক্যাচাল করলো, বাংলা ভাষা থেকে ইনকলাব বাদ দিতে বলার পর ভাই এইভাবে ঝাঁপায় পড়বে সবাই, আমি বুঝি নাই। এখন পাকা পোক্তভাবে একদম স্টাবলিশ হয়ে গেল, মনে করেন প্যারাক মাইরা দেওয়া হইলো, হিমালয়ের মতো একটা বড় প্যারাক মাইরা দেওয়া হইলো। এই স্লোগান আর কেউ মুছতে পারবে না। ইনকলাব জিন্দাবাদ, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের স্লোগান, শহীদ হাজির স্লোগান, জামাত ইসলামের স্লোগান, এবং আমরা যারা হ্যাঁ ভোট দিছি তাদের স্লোগান ইনকলাব জিন্দাবাদ।
একদম ওয়েল এস্টাবলিশ করে দিল টুকু সাহেব। এই জন্য ধন্যবাদ জানাইতে চাই। হ্যাঁ ভাই, জানাবেন না কেন? ওনার কারণেই তো এই উপকারটা হয়েছে। দেখেন, আপনাদের মনে আছে গত 30-40 বছর একটা স্লোগান নিয়ে আমরা খুব কথা শুনতাম আওয়ামী লীগের আমলে। ওনারা কি বলতো? জিন্দাবাদ। এই যে বাংলাদেশ জিন্দাবাদ যখনই বলতো, তখন বলতো এই জিন্দাবাদ হায়ার করছে পাকিস্তান থেকে। জিন্দাবাদের বাংলা কি? জিন্দাবাদের বাংলা হলো দীর্ঘজীবী হোক। তার মানে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। বলতে শুনতে ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। বাংলাদেশ জিন্দাবাদ ভাল লাগে, যার জন্য গত সরকার মানে আওয়ামী লীগ বারবার ঠাট্টা করতো না, সংসদে বৈঠক ঠাট্টা করতো, হায় মেরি জান প্যারি পাকিস্তান, তাদের কাছ থেকে জিন্দাবাদ হায়ার করছে। দেখেন খোঁচাইতো, কিন্তু এখন দেখেন সেম কাজটাই কিন্তু টুকু সাইড করলো, ইনকলাব নিয়ে খোঁচাইলো, ওনাদের স্লোগানটা নিয়ে খোঁচাইলো, যেভাবে ওনাদেরকে খোঁচাইছে আওয়ামী লীগ, একই কাজ হয়ে গেল না? যার জন্য এগুলো হলো পুরনো রাজনীতি, এই রাজনীতিগুলো এখন খাবে না। আপনারা যদি মনে করেন যে আমি এটা সামনে তুলে আনলে এটা পচানো যাবে, এই স্লোগান বাদ দিয়ে দিবে জনগণ, এটার মাইনা নিবে না, সেটা কি হইলো? না, হইলো না, উল্টাটা হয়ে গেল, তাই না? একেবারে পপুলার, হ্যাঁ পপুলার হয়ে গেল, তো একেবারে হিমালয়ের মতো শক্ত হয়ে বসে গেল ইনকলাব জিন্দাবাদ। যাই হোক, এটা নিয়ে আর কথা বলার দরকার নাই। নিয়ত যদি ভালো থাকে কারো, তার ক্ষতি করতে পারবেন না। তো যার নিয়ত ভালো থাকে তার ক্ষতি করতে গেলে আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা মাথায় রাখবেন সব সময়। যার জন্য অন্যের মঙ্গল কামনা করতে হয়, অন্যের মঙ্গল কামনা করলে নিজের মঙ্গল কামনা হয়, নিজের পরিবারের মঙ্গল কামনা হয়। তার মানে কি, আমি অন্যের মঙ্গল কামনা করতে অসুবিধা কি? তার মঙ্গল কামনা করুন, আমার মঙ্গল হয়ে যাবে। উপরেরা এটা বইলা দিছে, এটা সবসময় চিন্তার মধ্যে রাখবেন। এখন আসি টাকা পয়সার আলাপে। সামনে ঈদ ভাই, সবারই টাকা পয়সা লাগবে, বুঝিনি তো? সবারই পরিবার আছে, চোরেরও পরিবার আছে, চাঁদাবাজেরও পরিবার আছে। এইটা কইরেই তো সে খায় আসছে, এটা কইরেই তার সংসার চলে, তাই না? ও কেন দল করতে যাবে? দলটা করে এই জন্যই যে দল তাকে সাপোর্ট দিবে, সে চাঁদাবাজি কইরা খাবে। দল তো আর বেতন দেয় না, তাই না? সে তার নিজের ব্যবস্থা কইরা নিছে, ওইভাবেই তার রিজিক সে মনে করতেছে। এখন এটা কেমনে থামাবেন? এটা কি থামানো যাবে? সামনে ঈদ না, ঈদ পর্যন্ত চলুক, তারপরে থামামু, এরকম কোনো ব্যাপার না। এরকম কোনো ব্যাপার হইলে আর জীবনও থামবে না। থামাইতে চাইলে এখনই থামাইতে হবে, না হলে আর কোনোদিনই থামাইতে পারবেন না। আপনারা এটা লেখা রাখতে পারেন সাদা কাগজে, যদি এই ঈদের আগে না থামাইতে পারে আর কোনোদিনই পারবে না। কারণ কি জানেন? ক্রাইম হচ্ছে ওয়ান ওয়ে রোড। এই রোডে যদি একবার ঢুকেন ইউটার্ন নিয়ে আসতে পারবেন না, কারণ পিছনে পুলিশ আর সামনে জেলখানা। হ্যাঁ, ক্রাইমের রাস্তা ওই একটাই, পিছনে পুলিশ সামনে জেলখানা। তার মানে মাঝখানে যতটুকু সময় কাটানো যায়, ভালো থাকতে চায়, ওকে চাঁদা দিতেই হবে, না দিলেও দিবে হান্দায়া। দিছে না মোহাম্মদপুরে? বাংলাদেশের সব জায়গার চেহারা দেখেন, কেউ থামাইতে পারবেন না। ঈদের বোনাস সহকারে দিতে হইব তো, আগে যদি দিতেন 500 টাকা, এখন দিতে হবে 1000 টাকা। যেভাবে দেখলাম ভাই, হ্যাঁ ভাই কারেন্টের শর্ট দিয়ে দিতেছে, দে চাঁদা দে, চাঁদা দিবি না, এনে ফাট করে মাইরা দিল কারেন্টের শর্ট। আরে ভাই, সিনেমার মধ্যেই তো এগুলো চিন্তা করতে পারি না, বাস্তবে যেগুলো দেখতেছি এটা এখন এই মুহূর্তে থামানো সম্ভব না। এর মধ্যে শুনতেছি বেড়াকে ফিরে যাবে আমাদের আর্মি ভাইরা। আর্মি ভাইরা চলে গেলে তো ভাই আরো খারাপ অবস্থা হবে। আমি মনে করি আরো কিছুদিন থাকেন, হ্যাঁ ঈদটা পর্যন্ত থাকেন, নাহলে আরো খারাপ অবস্থা হয়ে যাবে। আচ্ছা ধরেন জামাত ইসলাম ক্ষমতা আসছে, আর জামাত ইসলাম আসার পর এইভাবে চাঁদাবাজি হইতেছে। কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বালু কাটতেছে, বালু কাইটা নিয়ে চলে যাইতেছে, মানুষের খ্যাট ট্যাট ভাঙ্গা পড়তেছে, জনগণ রাস্তায় নামছে, তাদের উপরে গুলি চলতেছে। আরো অনেক রকম ঘটনা চারিদিকে ঘটতেছে। একটা ঘটনা দেখলাম, এক পুলিশকে যা ইচ্ছা তাই, মানে ওসিকে মা বোন তুলা গালাগালি, হুমকি, আমারে ট্যাক্স দিয়ে এখানে থাকতে হইব। তারপরে 3 গাড়ি পুলিশ পাঠায়া নিয়ে গেছে। যাই হোক, যা ব্যবস্থা করার করবে ভাই। হ্যাঁ ভাই, এগুলো আর ছাড়া যাবে না। যাই হোক, যেটা বলতেছি সেটা বলি, যদি জামাত ইসলাম ক্ষমতায় থাকতো আর এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে আমাদের এই মিডিয়ায় হাই হাই ডেলি 4টা করে পত্রিকা বাইর করতো, তো ঝাঁপায় পড়তো, সকাল বিকাল ঘন্টায় ঘন্টায় নিউজ হয়তো, তখন 10 মিনিট পর পর নিউজ দিত, কারণ জামাত ইসলাম পচাইতে হবে। আর এই চাঁদাবাজিকে কি নাম দিত? জঙ্গি বাহিনীরা টাকা পয়সা মানুষের লুট করতেছে। চাঁদাবাজ বলতো না, জঙ্গি বাহিনী। জঙ্গি বাহিনী মানুষের টাকা পয়সা নিয়ে চলে যেতেছে, এরকম বদনাম দিত ভাই, পচাই দিত। এই সরকারও তো দিতে পারতেছে না, যে কয়দিন গেল, 1 সপ্তাহ তো গেছে, এখনো তো দিতে পারতেছে না, বরং আরো বাড়তেছে। দেখেন আপনারা ফেসবুকে খুঁজা, খালি বাড়তেছে আর বাড়তেছে, অরাজকতা। উপায় কি? হ্যাঁ, উপায় তো নাই, কারণ লিডার তো বলে সবাইকে থামতে, ভালো পথে চলতে, কেউ তো কোনো কথা শুনতেছে না। অভাব, হ্যাঁ ভাই, অভাবে স্বভাব নষ্ট হয় না? সামনে ঈদ, কি করবে? পেটের মধ্যে টান, বাল বাচ্চা আছে, তাদেরও তো টাকা লাগবে, কে দিবে তাদেরকে টাকা? এখন যদি আপনারা চাঁদাবাজি বন্ধ করে দেন, তাই তো দলই থাকে না ভাই। হ্যাঁ, এরাই তো দলের মধ্যে কর্মী নিয়ে আসে, মিছিলের মধ্যে সামনে থাকে, এরাই তো পুলিশের মাইর খায়, আবার পুলিশটা ঢিলও মারে, এরাই, এদেরকে রাখতে হয়। এখন এদের একটা ব্যবস্থা না করে হঠাৎ করে চাঁদাবাজি বন্ধ করে দিলে ভাই, এরা ফ্রাস্ট্রেশনে না আরো নিশাকর হয়ে যেতে পারে, হ্যাঁ আরো খারাপ পথে চলে যেতে পারে। হয়তো দেখা গেল যে রাত্রে বেলা ডাকাতি করতেছে। আমার যেটা মনে হয় একটা কাজ করা উচিত। যুগান্তর পত্রিকায় দেখলাম 3000 স্পট আছে বাংলাদেশে, চাঁদাবাজি স্পট 3000। এখান থেকে বাইছা বাইছা যারা একেবারেই বেকার, সত্যি সত্যি বড় বড় ধরনের চাঁদাবাজ, সবাই লিস্ট তৈরি করে না এদেরকে কাজটা শিখাইয়া বিদেশে পাঠিয়ে দেওয়া উচিত, নিজেদের খরচায়। কত টাকাই আর লাগবে? মানে সব চাঁদাবাজকে বিদেশে কর্ম দিয়ে দিলে আর চাঁদাবাজিটা হয় না, দলেরও ইজ্জত থাকে। কিন্তু এমনি ছেড়ে দিবেন, চাঁদাবাজি বন্ধ করে দিবেন, মুখের মধ্যে গামছা বাইন্দা ডাকাইত হয়ে যাবে, রাত্রেবেলা রাস্তার মধ্যে গাছ ফালায় ডাকাতি করবে, মানুষের বাড়ি ঘরে ঢুকে যাবে, রুখতে পারবেন না। পেটের টান পড়লে মানুষ দিশাহারা হয়ে যায়, তো বুঝেন না কেন? ওদের পেটের একটা ব্যবস্থা করেন। এই চাঁদাবাজিকে কেন্দ্র করে ঈদের আগ পর্যন্ত দেখবেন
অনেকে এই পৃথিবী থেকে বিদায় নিবে, অনেক মা তার সন্তান হারাবে, অনেক বাবা তার সন্তান হারাবে। এই চাঁদাবাজিকে কেন্দ্র কইরা এটা মাথায় রাখেন, কেউ থামাইতে পারতেছে না, তো চলতেছে। মানুষ চিৎকার করতেছে, রাস্তায় মিছিল করতেছে, মানববন্ধন করতেছে, থানা ঘেরাও করতেছে, কোনো লাভ হইতাছে না। কেমন জানি মনে হইতাছে একটা মগের মুল্লুক। আসলে হয়েছে কি জানেন, সবাই মিলা যদি একটা জায়গায় চলে আসতো, সবাই মিলা যদি রুইখা দাঁড়াইতো, হ্যাঁ ভাই রুইখা দাঁড়াইতো, তাইলে কাজ হইতো। কিন্তু সবাই তো এক হবে না, কারণ এক হইতে তো আপনারা দিতেছেন না। আমরা এক হওয়ার জন্যই তো একটা ভোট দিছিলাম, হ্যাঁ ভোট, গণভোট। আমাদের ভোটটা তো আপনারা মাইনা নিলেন না, আপনারা জুলাইকে মাইনা নিছেন। অনেককে আমরা কাঁদতে দেখছি, চিৎকার করে কাঁদতে দেখছি যে এই মাসুম বাচ্চাদের জন্য আজকে আমরা স্বাধীনতা পাইছি। আমি নিজে দেখছি সালাউদ্দিন সাহেব, আপনি শিলং থেকে আইসা ওনাদের জন্য দোয়া করছেন, এই মাসুম বাচ্চাদের জন্য। আপনি নিজের মুখে বলছেন এটা দ্বিতীয় স্বাধীনতা, আপনি নিজে বলছেন আমরা জালিমদের হাত থেকে মুক্তি পাইছি, নিজের মুখে বলছেন। আমার কাছে ওইসব ভিডিও আছে, যাই হোক ওইসব ভিডিও দেখায় প্রমাণ করার কিছু নাই, সত্যটা সবাই জানে। এই ব্যাপারটা যে কেন আপনারা মাইনা নিতেছেন না, এতে পাবলিকের মনের মধ্যে কেমন যেন একটা বিরূপ ধারণা হচ্ছে। অনেকের সাথে আলাপ করে দেখছি, কেউ কিন্তু ভালো চোখে দেখতেছে না। অনেকেই মনে করতেছে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো চাপ আছে, যার জন্য হ্যাঁ পক্ষে না, যার জন্য গণভোটের পক্ষে না। আবার অনেকে এটাও তুলনা করতেছে যে দেখেন না, বাবর সাহেবের মতো এত পপুলার একজন নেতা। বাবর সাহেব কিন্তু ইয়াং জেনারেশনের আইকন, খুব পছন্দ করে ওনাকে। যেহেতু মন্ত্রী নেয় নাই, কারণ ওই যে 10 ট্রাক মামলা, ওই যে অস্ত্র মামলা, সেই কারণে ভারত থেকে কোনো চাপ আছে যে ওনাকে মন্ত্রী নেওয়া যাবে না। এগুলো কিন্তু লোকে বলা বলি করতেছে, এগুলো কানা ঘুষা চলতেছে। এইসব কানা ঘুষা আরো জোরদার হইতেছে যেহেতু জুলাই সনদপত্রের জন্য আপনারা শপথ নেন নাই। জুলাই পক্ষে আপনারা না, কিন্তু আপনারা কিন্তু পক্ষে ছিলেন, এখন কেন বিপক্ষে? কার চাপে? অনেকে মনে করতেছে প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না, কারণ ওনার অ্যাডভাইজারদের কারণে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়েই উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, তাদের অনুমতি নিয়েই উনি এই শপথ গ্রহণ করবে। যে উপদেষ্টাদের অনুমতি নিয়ে উনি লন্ডন থেকে বাংলাদেশে আসছে, নিশ্চয়ই তারা এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই। তারা গ্রিন সিগন্যাল দিলেই উনি শপথ নিবে। কিন্তু অনেকেই মনে করতেছে এই শপথটা না নেওয়ার পিছনে একটাই কারণ। সে কারণ কি জানেন? জুলাইকে যদি স্বীকৃতি দেওয়া দেওয়া হয়, তাহলে তো জামাত, ছাত্র শিবির, 11 দল তারাই সামনে চলে আসে। এনসিপি সামনে চলে আসে না, জামাত সামনে চলে আসে না। কারণ মির্জা ফখরুল সাহেব আরো অনেকে বলছে না যে এই আন্দোলনের সাথে আমরা নাই। কোন আন্দোলন? জুলাই যখন আন্দোলন চলতেছিল তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব বলছিল এই আন্দোলনের সাথে আমরা নাই। অনেককে কিন্তু পিছিয়ে যেতে দেখছি। যখন শেখ হাসিনা চলে গেল, তারপরে কিন্তু সবাই সামনে আগে আসলো। কিন্তু একটা টাইমে বোঝা গেল যে জুলাই গণ অভ্যুত্থানটার পিছনে সবচেয়ে বড় শক্তি কাজ করছে মাদ্রাসার ছেলেপেলেরা, জামাতে ইসলাম, ছাত্র শিবির এবং বাংলাদেশের জনগণ, বিএনপি সহকারে সবাই। এমনও দাবি করা হয়েছে যে বিএনপি ছিল এর মাস্টার মাইন্ড। এবং আমরা দেখলাম প্রাইম মিনিস্টার সাহেব আপনি নিজের মুখে বললেন হ্যাঁ ভোরে ভোট দিতে, সবকিছুই তো সঠিক যাচ্ছিল। হঠাৎ করে আপনারা এইভাবে নার পক্ষে চলে গেলেন, আবার আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলেন। মনের মধ্যে একটা অশান্তি কাজ করতেছে সারা বাংলাদেশের মানুষের মনে, যে রোজার পরে মানে ঈদের পরে আবার না দেশটা অশান্ত হয়ে যায়। হইতে পারে ভাই, দেশটা অশান্ত হয়ে যেতে পারে, কারণ এই দাবি না পূরণ কইরা কেউ সামনে আগাইতে পারবেন না, আগাইতে দিবেও না। কেন দিবে ভাই? জুলাই কারণেই তো আজকে এই নির্বাচন, যার ফলে আমরা একটা নতুন সরকার পাইছি নির্বাচনের মাধ্যমে। আমরা তো সরকারকে মাইনা নিছি, স্বাগতম জানাইছি, কিন্তু সরকারের তো উচিত আমাদের ভোটটা কি করলো ওইটার জবাব দেওয়া। আমাদের ভোটটা নিয়ে ছিনিমিনি খেললেন। হ্যাঁ, এখন এসে আপনারা বলেন আমরা হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম জাস্ট নির্বাচন করাইবার জন্য। মেজর হাফিজ সাহেব এই কথাটা বলছে, আমরা হ্যাঁ ভোটে রাজি হয়েছি যেন নির্বাচনটা হয়ে যায়। এটা কোনো কথা? এটা ছেলে খেলা না, এটা ছেলে খেলা না। এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। দেশের মানুষ সিরিয়াস কিন্তু এই ব্যাপারে। আপনারা যত রকম চেষ্টাই করেন না কেন, এটা দাবায় রাখতে পারবেন না। হ্যাঁ পক্ষে আসতেই হবে। নতুন বাংলাদেশের জন্য যে কাঠামোটা তৈরি করে দিয়ে গেছে, ওই কাঠামোর মধ্যে দিয়েই কিন্তু, ওই কাঠামোর ভিতরে দিয়েই কিন্তু আপনাদেরকে 5টা বছর পার করতে হবে। যদি ওই কাঠামোর বাইরে চলে যেতে চান, ট্র্যাকের বাইরে চলে যান, আমার বিশ্বাস 5 বছর যাওয়াটা কঠিন হয়ে দাঁড়াইতে পারে। 5 বছর ভাই অনেক লম্বা টাইম। আগামী 5 বছর পর নির্বাচন পাবো কিনা উপরওয়ালা জানে। তবে এইটুক দেখা যাইতে চাই যে আপনারা শপথটা নিছেন, জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিচ্ছেন, নতুন বাংলাদেশের কাঠামোটা মাইনা নিছেন, নতুন একটা বাংলাদেশের যে স্বপ্নটা দেখছি সেই স্বপ্নটা পূরণ করে দেন। মৃত্যুর আগে এইটুক দেখলেই ভাই খুশি, আর কিছু দরকার নাই। সেনাবাহিনীর শীর্ষ কিছু অতি গুরুত্বপূর্ণ পদে রদবদল নিয়ে রাজনীতিতে তোলপাড়। এক কথায় যদি বলি, তারেক রহমান ভারতের ফাঁদে পা দিয়েছেন, ভারতের কথায় চলছেন, ভারতের সাথে চুক্তি করেই ভারতের সহায়তায় তারেক রহমান ক্ষমতা এসেছে। এখন ভারতপন্থীদের ধীরে ধীরে সামনে আনছেন এবং এর অনিবার্য ফল হচ্ছে যারা ভারতের উপর এভাবে বিশ্বাস রাখে, বাস্থা রাখে, সে যদি আওয়ামী লীগ না হয় তাহলে ভারত তাকে একদম ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মানে ভারত হাত ধরে পাহাড়ের খাদের কিনারায় হাঁটছে, সে হাতটা ছেড়ে দিলেই তারেক রহমান খাদের কিনারা থেকে পড়ে যাবে। জিয়াউর রহমানের ক্ষেত্রে যেটা হয়েছিল, ভারত জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তো এখন তারেক রহমান এই ভারতের ষড়যন্ত্রে এক পর্যায়ে ক্ষমতাচ্যুত হতে পারেন। তারেক রহমান আগুন নিয়ে খেলছেন। তারেক রহমান একদিকে ইউনূস সরকারের প্রত্যক্ষ সহায়তায় ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা এসেছেন, ইউনূস সরকারের সাথেও ধীরে ধীরে বেইমানি শুরু করেছেন, আবার ভারতকে খুশি করছেন। এর মানে সবকিছু এলোমেলো করে ফেলেছেন। এর ফল অত্যন্ত খারাপ। 13 বছরের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। ভারতের প্ল্যান এরকমই যে বিএনপিকে ক্ষমতায় আনা হবে, তারপরে বিএনপিকে নানানভাবে ব্যর্থ করে দেওয়া হবে, বিএনপির উপর জনগণ ক্ষুব্ধ হবে, তারপরে গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করবে। এই জন্যই মূলত বিএনপি ক্ষমতা এনেছে।
তো এবারকার যারা ক্ষমতায় এসেছে বা আসতো, জামাত আসলেও তাদের জন্য ইট ওয়াজ ভেরি রিস্ক, আমি অনেকবার আগে বলেছি। তো দর্শক, এই পরিস্থিতি সামাল দিতে পারছেন না তারেক রহমান, ভারতের কথা মতো চলতে হচ্ছে। সেনাবাহিনীতে রদবদল ভারতের কথা মতো চলারই প্রতিফলন। এটা সুস্পষ্টভাবে ভারতপন্থীদেরকে অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন এবং ভারত বিরোধীদের, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা ইউনুসের আমলে যারা ইউনুসকে ভারতের বলয় থেকে বা আওয়ামী বলয় থেকে, এটা অনিবার্য, এটা খুব স্বাভাবিক যে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, যে ভারতের বিরুদ্ধে আমাদের 5 আগস্ট বিপ্লব হয়েছিল, সেই বলয় থেকে বাংলাদেশকে বের করে এনে একটা স্বাধীন পররাষ্ট্র নীতিতে সহায়তা করবে, এটা একদম স্বাভাবিক। তো এই কাজে যারা ইউনুসকে হেল্প করেছিলেন তাদেরকে কার্যত ডাম্পিং স্টেশনে পাঠানো হচ্ছে, মানে ধৈর্য বানিয়ে দেওয়া হচ্ছে। আর ভারতে যারা এতদিন ট্রেনিং প্রাপ্ত ছিল ডিপ্লোম্যাটিক দায়িত্ব পালনের নামে, তাদেরকে এনে এখন অতি গুরুত্বপূর্ণ পদ দিচ্ছেন। খুব নিকট ভবিষ্যতে সম্ভবত আর 1.5 বছরের মধ্যে পররাষ্ট্র সেনাবাহিনী প্রধান বানাবেন কাকে, এটা আজকে ঠিক করা হয়েছে। এবং এই যে খবর, আমি বিস্তারিত আসছি, যে সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল, এই রদবদল হয়েছে এবং কাছাকাছি সময়ে ভারতের বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মানে এটা কিন্তু বোঝা যায় যে কিভাবে কি হয়েছে। তো দর্শক, এই রদবদলের মধ্য দিয়ে একটা বিষয় স্পষ্ট যে ভারতের সহায়তায় বিএনপি ক্ষমতা এসেছে। দেখেন, আওয়ামী লীগের ভোট বিএনপি পেয়েছে, এটা তো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট, এটা বিএনপিও স্বীকার করে। যার ফলে আওয়ামী লীগের অফিস খুলতে দিচ্ছে বিএনপি সরকার এবং আওয়ামী লীগের নেতারা রাতের আধারে মন্ত্রীদের কাছে ফুল নিয়ে যাচ্ছে, এই খবরও কিন্তু এসছে। এবং আওয়ামী লীগের হাইকমান্ড তাদের সব পর্যায়ে নির্দেশনা দিয়ে দিয়েছে যে তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কিছু বলবে না। কেন বলবে না? যে ডিল হয়েছে। এখন কি মনে করেন, জাস্ট তারেক রহমান কিংবা গোপালগঞ্জের কিছু আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপির কিছু নেতার বৈঠক হয়েছে, এদিকে ডিল হয়েছে না? এই ডিলটা হয়েছে মূলত ভারতের মাধ্যমে। আওয়ামী লীগ কম চালাক না, বিএনপি বলবে আর তাতে বিএনপিকে ভোট দিয়ে দিবে, আওয়ামী লীগ এত সরল না। ভারত বলেছে যে বিএনপিকে ভোট দাও, ও বিএনপিকে লাথি দিয়ে কিভাবে সরাতে হয় আমি দেখবো, ভোট দিয়ে ক্ষমতা আনো, তারপরে বোঝা যাবে। ভারত বলেছে বলে আওয়ামী লীগের নেতারা ভারত থেকে বিএনপির স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছে যে তোমরা ধানের শীষে ভোট দাও এবং না ভোট দিয়ে আসো। সেই ভোটেই বিএনপি কিন্তু সরকার গঠন করতে পেরেছে, নইলে পারতো না। এখন এই যে ভারতের মধ্যস্থতা ডিল হয়েছে, তার প্রমাণ দেখতে পাচ্ছি যে ভারতপন্থীদের সামনে আছে। মনে রাখবেন যে জিয়াউর রহমানের রক্ত যে তারেক রহমানের শরীরে, ভারত তাকে চূড়ান্তভাবে বিশ্বাস করবে না, তাকে সরিয়ে দিতে চাইবে। তারেক রহমানের পাশে আছি আমরা এক্ষেত্রে। তিনি ভুল করছেন। দেখেন, এখানে তারেক রহমানকে আমি গালি দিব না কিংবা সমালোচনা করবো না, কারণ তারেক রহমান এখানে অসহায় এবং নিরুপায়। দেখেন, ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, কি মনে করেন এটা কি বিএনপির স্ট্যান্ডিং কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়ে তারপরে বানিয়েছেন? এত বড় স্পর্শকতার একটা বিষয় না। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী, এটা কোন অদৃশ্য শক্তি এখানে বসিয়ে দিয়েছে, যে ক্ষেত্রে তারেক রহমানও নিরুপায়। ঠিক তদ্রুপ সেনাবাহিনীর শীর্ষ পদে যে রদবদল, বাংলাদেশ পন্থীদের সরিয়ে দেওয়া এবং ওয়াকারুজ্জামানের উপরে শেষ পর্যন্ত আস্থা রাখা, আর ওয়াকারুজ্জামানকে কিন্তু শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং বিক্রম মিস্ত্রির সাথে ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছিল, যেটা গোপন মিটিং, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে, ইউনুসকে না জানিয়ে এই মিটিং হয়েছিল। এবং ভারতের সেনাপ্রধান কয়েকবার স্পষ্ট বলেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে। এমনকি শেখ হাসিনাকে যে পালাতে সহায়তা করেছে, আওয়ামী লীগের অনেক নেতাদের ক্যান্টনমেন্টে রেখে তারপরে নিরাপদে দেশ ত্যাগ করতে সহায়তা করেছে, যেমন আরাফাত, হাসান মাহমুদ ইত্যাদি, এরা কিন্তু ক্যান্টনমেন্টে আটক ছিল কার্যত। পরে এই সেনাবাহিনী কিন্তু তাদেরকে যেতে সহায়তা করেছে। সেই সেনাপ্রধানের উপরই পূর্ণ আস্থা রাখলেন তারেক রহমান। এটা কি তারেক রহমান রেখেছেন না রাখতে বাধ্য হয়েছেন? না, ওই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে কোনো অদৃশ্য শক্তির চাপে দিতে হয়েছে ডক্টর খলিলুর রহমানকে, এটাও সেম এরকমই ঘটেছে। এবং এখানে আরো অনেক বিষয় আছে, আরো ব্যাপক জটিলতা, মানে সবকিছু মাখিয়ে ফেলার মতো একটা অবস্থা। নৈতিকভাবে ক্ষমতায় না এসে দেশ চালাতে গেলে এরকম বিপদই পড়তে হয়। সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমানের সাথে যার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, খলিলুর রহমান যাকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, সেই জেনারেল কামরুল, তাকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এটা সেনাবাহিনী থেকে ডাম্পিং স্টেশন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর খলিলুর রহমান হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। এই দুজনে কিন্তু একসাথে কিছু কাজ করবেন, এটা তারেক রহমানও বুঝতে পারবেন না তারা একসাথে কি করেন। আর জেনারেল কামরুলের মতো একজন সৎ এবং যোগ্য অফিসারকে এভাবে ডাম্পিং করা হলো, এটা তিনি ভালোভাবে নেবেন না। তো খলিলুর রহমান এবং এই কামরুল মিলে কি করে, এটাও তারেক রহমান এটা ভুগতে হবে তার ডেফিনেটলি। আর ভারতপন্থী যাদেরকে এখানে বসিয়েছেন, জনগণ এটা স্পষ্ট খোলামেলা আলোচনা করছে, এর মানে তাদের ভারতের কথাই চলতে হবে। আর ভারতের প্ল্যান তো বললাম যে 1.5 বছরের মাথায় তারেক রহমানকে ফেলে দিয়ে ক্ষমতাচ্যুত করে তারপরে একটা মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রিপ্লেস করা। এই রিপ্লেস দুইভাবে হতে পারে, সরাসরি আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করা হতে পারে, অথবা জামাতকে ক্ষমতা এনে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল বানানো হতে পারে। আর যে 1.5 বছরের মধ্যে বিএনপির পতন হলে সেটা গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হবে, অথবা বিএনপির বিরোধী দল হওয়ার মতো সম্ভাবনা চান্স থাকবে না, এমনকি নির্বাচন করতে পারে কিনা এটাও একটা প্রশ্ন। আর আওয়ামী লীগ একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতা নিশ্চিত। আর ওভারঅল জামাত ক্ষমতা আসলেও কতদূর টিকতে পারে এটাও কোশ্চেন। ভারতের এগুলো হচ্ছে সব ধারণা, এভাবে কিন্তু চলছে। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে, সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এটা নিশ্চিত করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি 8 ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করেছে, এটা সুস্পষ্টভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছে শাস্তি। মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানের আগে তাকে প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে। তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এই যে যাদেরকে সামলানো হচ্ছে এরা কিন্তু প্রো ইন্ডিয়ান, এবং ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেছে এরকম একজনকে এনে জেনারেল পদে, মেজর জেনারেল পদে সম্ভবত প্রমোশন দেওয়া হয়েছে, এটা আবার এখানে আসেনি।
ভবিষ্যতে তাকেও সামনে আনা হচ্ছে। তা আগের সেই গুম খুনের যে সেনাবাহিনী ছিল ওই পথে সম্ভবত ফিরে গেছে। তা বিএনপির কপালে বিপদ আছে।